নেচার এবং পৃথিবী নিয়ে আমাদের সকলের মাঝে কিছু মিসকনসেপশন আছে এবং আমরা খুব প্রাউডলি এইটা বলি যে উই আর দ্য ডোমিনেন্ট অফ দ্য আর্থ অ্যান্ড আমরা একজন ডোমিনেন্ট প্রজাতি হিসেবে এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি বা যেটাই হোক আমাদের পৃথিবীকে বাঁচাইতে হবে। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি যে এই ন্যাচারাল প্রসেসগুলোর উপর আমাদের অ্যাকচুয়ালি কোনো হাত নেই। পৃথিবী বারবার ধ্বংস হবে, বারবার নিজেকে গড়বে, বারবার সে নতুন করে নিজেকে সাজাবে এবং কত প্রজাতি আছে আমাদের মতো এবং তারা যে বিলুপ্ত হয়ে গেছে সেটা হুনোস। এই ভিডিওতে আমরা যে মিসকনসেপশনটা দূর করবো সেটা হচ্ছে বোতলে বন্দি পৃথিবী বা গ্রিন হাউস ইফেক্ট, যার ফলাফল হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখন আমি আপনাকে প্রশ্ন করব যে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর অস্তিত্ব কতটুকুই হুমকির মুখে ফেলতে পারে এবং পৃথিবীর তাপমাত্রা কতটুকুই বা বাড়তে পারে। এবং এই প্রশ্নের উত্তর আপনি যা দেবেন সেটা আমি জানি, তবে আপনাকে আমি নতুন একটা বিষয়ের সঙ্গে পরিচয় করাবো, সেটা হচ্ছে মিলানকোভিচ সাইকেল। অ্যান্ড মিলানকোভিচ সাইকেল সম্পর্কে যখন জানবেন তখন আপনার কাছে এই গ্লোবাল ওয়ার্মিং নেহাতি একটা বাচ্চা শিশু মনে হবে। মিলানকোভিচ সাইকেল সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের কারণে প্রতি 1 লক্ষ বছর পর পর, প্রায় 1 লক্ষ বছর পর পর পৃথিবীতে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে পৃথিবীর তাপমাত্রা সুপার ইনক্রিজ হয়, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। এবং আবার 1 লাখ বছর পর পৃথিবীর তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রিতে নেমে আসে। এটা কিন্তু পৃথিবীর আমি গড় তাপমাত্রা বলছি। এই পৃথিবীর তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রিতে ড্রপ করা এবং পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে বাড়তে 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়া, এই দুটাকে আমরা গ্লেসিয়াল এবং ইন্টারগ্লেসিয়াল এই দুই ভাগে ভাগ করতে পারি। এই গ্লেসিয়াল যুগটাই মূলত আমাদের কাছে ফেমাস, আইস এইজ অথবা বরফ যুগ নামে পরিচিত। এবং বর্তমানে আমরা যে সময় পার করছি এটা ইন্টারগ্লেসিয়াল পিরিয়ড, মানে এই সময় আমাদের তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রা এক সময় 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইতে পারে। গত 25 লক্ষ বছরে এই গ্লেসিয়াল এবং ইন্টারগ্লেসিয়াল পিরিয়ড প্রায় 23 বার সংঘটিত হয়েছে। এখন আপনি ভাবুন কেন পৃথিবীতে বারবার বরফ যুগ আসে, কেন পুরো ইউরোপ, আমেরিকা বরফের চাদরে ঢেকে যায়, আবার কখনো তাপমাত্রা অনেকটাই উষ্ণ হয়। এর পিছনে কোনো আগ্নেয়গিরি কাজ করে? এর পিছনে কি আমরা মানুষ কাজ করি? না, এর পিছনে লুকিয়ে আছে পৃথিবীর কক্ষপথের ছোটোখাটো পরিবর্তন। জিওলজির এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো, সেটা হচ্ছে মিলানকোভিচ সাইকেল কি, কিভাবে এটি আইসেস নিয়ন্ত্রণ করে, কেন এটি কোয়াটারনারি জিওলজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। মিলানকোভিচ ছিলেন সার্বিয়ান একজন গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। তিনি গণনা করে দেখান যে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরার কিছু নিয়মিত পরিবর্তন হয় এবং এই পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী জলবায়ু বদলায়। এই জলবায়ু কিন্তু আমি এই 5-7 বছর বা 100-200 বছরের কথা বলতেছি না। এই জলবায়ু পরিবর্তন প্রায় 96,000 বছর বা প্রায় 1 লক্ষ বছরের হয়ে থাকে। তিনটি বিষয় দ্বারা মিলানকোভিচ সাইকেল খুব ভালোভাবে বর্ণনা করা যায়। এক, ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি হচ্ছে পৃথিবীর কক্ষপথের আকার পরিবর্তন। অবলিকিউটি, অক্ষের হেলানো, এবং হচ্ছে প্রিসিশন। প্রিসিশন হচ্ছে অক্ষের দুলনি। তো সর্বপ্রথম আমি বর্ণনা করব ইসেন্ট্রিসিটি। পৃথিবীর কক্ষপথ সম্পর্কে আমরা সকলে অবগত। পৃথিবী উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু এই এই উপবৃত্তাকার পথটা সবসময় উপবৃত্তাকার থাকে না, এটা ধীরে ধীরে গোলাকারে চলে আসে। এবং যখন গোলাকারে চলে আসে তখন পৃথিবীতে সূর্যের কাছে যাওয়া এবং দূরে যাওয়ার একটা তারতম্য সৃষ্টি হয় এবং সেখানে সোলার এনার্জির তারতম্য আসে এবং জলবায়ুর পরিবর্তন ঘটে। এবং এই উপবৃত্তাকার পথ থেকে বৃত্তাকার পথে আসতে পৃথিবীর প্রায় সময় লাগে 1,96,000 বছর বা প্রায় 1 লক্ষ বছর। এবং এটাকেই বলা হয় ইসেন্ট্রিসিটি। এবং এইটা পৃথিবীর তাপমাত্রা সুপার ইনক্রিজ করা এবং সুপার ড্রপ করার একটা অন অফ দ্য গ্রেট রিজন। এবং আরও কিছু রিজন আছে, সেটা 2 নম্বর রিজন হচ্ছে অবলিকিউটি বা অক্ষের হেলানো। এখন অবলিকিউটি, অবলিকিউটি সম্পর্কে আমরা সকলেই মোটামুটি অবগত, কারণ আমরা জানি পৃথিবী সোজা সূর্যকে প্রদক্ষিণ করে না, এটা একটা অ্যাঙ্গেলে সূর্যকে প্রদক্ষিণ করে। এই অ্যাঙ্গেলটা 21 থেকে 24 ডিগ্রির মাঝখানে ওঠানামা করে, মানে পৃথিবীর মহাকর্ষীয় শক্তির কারণে এই পরিবর্তনটা বারবার সাধন হয়। মানে পৃথিবী স্টেবল না যে 24 ডিগ্রিতে আছে 24 ডিগ্রিতেই থাকবে, এরকম না, এটা বারবার পরিবর্তন করে। অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে বরফ যোগ না আনলেও পৃথিবীর স্থানভেদে বিভিন্ন জায়গায় তাপমাত্রার বৃহৎ তারতম্য দেখা যায়। এখন লাস্ট বিষয়টা হচ্ছে প্রিসিশন। এবং প্রিসিশন বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমরা ছোটোবেলায় সকলে লাঠিম ঘুরাইছি, লাঠিম ঘুরানোর শুরুতে এভাবে ঠিক ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু যখন এর শক্তিটা কমে যায় তখন কি হয়ে যায়, লাঠিম এইভাবে ঘোরে। হ্যাঁ, নিজের অক্ষের উপর ঘুরতেছে বাট এইভাবে দোলনি, মাতাল অবস্থায় ঠিক এইভাবে ঘোরে। তো দেখা যাচ্ছে যে পৃথিবী যদি অক্ষ এইরকম হয় তাহলে অক্ষটা দেখা যাচ্ছে যে এইভাবে এইভাবে দেখায়,
এইভাবে রাউন্ড আকারে ঘুরতেছে, এটা ঠিক থাকতেছে, এইভাবে ঘুরতেছে। তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রিসিশন। গ্লেসিয়াল যুগ সম্পর্কে যদি আমি সংক্ষেপে বলতে হয়, তাহলে আমি বলবো যে তাপমাত্রা একদম অনেকটাই ফল করে। গড় তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, এবং হচ্ছে কোয়াস্টাল এরিয়াতে স্টাডি করলে আমরা দেখতে পারবো যে সি লেভেল অনেকটাই ফল করে, এবং সেখানে বিভিন্ন ফসিল বা সমুদ্রে সেই সময় কী কী জীব ছিল সেগুলোর ফসিল পাওয়া যায়, এবং এগুলো এভিডেন্স হিসেবে কাজ করে বরফ যুগের। এবং এরপরেই আসে হচ্ছে ইন্টারগ্লেসিয়াল যুগ, যেখানে তাপমাত্রা বাড়তে থাকে, জীববৈচিত্র্য বাড়তে থাকে, আমাদের মতো প্রজাতি তাদের উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, এবং একটা সময় ধ্বংসলীলা চলে আসে। এবং এই সময় সি লেভেল অনেকটা রাইজ করে, নিচু অনেক জায়গা ডুবে যায়, এবং পৃথিবীর তাপমাত্রা আহ, মানে জীবদের জন্য আসলে মানে অত্যাধিক প্রতিকূল হয়ে যায়। এবং আমাদের হাতে আসলে কিছুই নেই, আমরা এগুলো মানে আটকাতেও পারবো না, আমরা এগুলো থামাতেও পারবো না, আমরা শুধু বসে বসে দেখবো। সো গ্লোবাল ওয়ার্মিং একটা তুচ্ছ একটা বিষয়, বা এর 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 যে এর বিয়ন্ড যে একটা বৃহৎ কিছু আছে, গ্লেসিয়াল এবং ইন্টারগ্লেসিয়াল যুগ, যেখানে তাপমাত্রার এতটা তারতম্য হয়, এটা হয়তো আমরা অনেকটা আমরা এটা হয়তো আমরা অনেকেই জানতাম না। আমার কাছে যদি প্রমাণ চাওয়া হয় যে আমি এতগুলো কথা বললাম, এটা আমি কিসের ভিত্তিতে বললাম, আমি সেখানে বলবো যে নর্থ পোল এবং সাউথ পোল, যেখানে দেখা যাচ্ছে গ্লেসিয়াল ইন্টারগ্লেসিয়াল দুই যুগেই বরফ থাকে, কারণ সূর্যের আলো কম পড়ে। তো সেখানে আসলে বোরিং করার পর সেখানে ওই কোর থেকে বা সেখানে লগিং করার পর আমরা দেখতে পারি যে 1 লাখ বছর পর পর বিভিন্ন স্তরে বরফ ছিল সেখানে, বিভিন্ন বা সেখানে পানি বা সেখানকার আবহাওয়ার যে বাবল মানে বায়ু সেখানে ক্রিস্টালের ভিতর, বরফের ক্রিস্টালের ভিতর এখনও পাওয়া যায়। ওই মানে বোর করলে মানে ড্রিল করার পর সেখান থেকে যে ড্রিলটা আসবে সেটা দেখা যাচ্ছে যে পর্যন্ত বরফে ঢাকা, এবং সেখান থেকে আসলে আমরা প্রুফ পাই। এবং আরেকটা প্রুফ পাই যে সমুদ্র পৃষ্ঠের মানে আমরা জানি অক্সিজেনের আইসোটপ থাকে, অক্সিজেনের আইসোটপ হচ্ছে del-16 del-18। তো দেখা যাচ্ছে del-18 এটা সহজেই আসলে ইভাপোরেট হয়। তো এটাই অ্যাকচুয়ালি দেখা যায় সমুদ্রের পৃষ্ঠে যদি del-18-এর পরিমাণ কমে যায়, তাহলে বোঝা যাবে যে হচ্ছে আইস আইস যুগ। আর হচ্ছে যদি del-18-এর পরিমাণ বেড়ে যায়, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারগ্লেসিয়াল গ্লেসিয়ার। তো এই ধরনের মানে কারণ এটা হচ্ছে ইভাপোরেশন রেটের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো আরও ডিটেলস অনেক প্রুফ আছে, যেগুলো আপনারা পড়ালেখা করলে এখন বা গুগলের নেটে ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন যে সকল কিছুরই প্রুফ আছে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আশা করি আমি মোটামুটি একটা বেসিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা আগে আরও বেসিক জানতেন, যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বাড়ে, বাট এখন আমি আরেকটা বেসিক দিলাম, যেটার কারণে আপনি বুঝলেন যে গ্লোবাল ওয়ার্মিং আসলে মেইন ফ্যাক্ট না, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম 1,000 বছর পর বা আরও 2,000 বছর পর তাদের কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবে সেটা অ্যাকচুয়ালি আমরা কেউ বলতে পারবো না। আর বলতে পারবো, এবং তারা সেটা কীভাবে সার্ভাইভ করবে, নাকি এখন তো প্রজাতি বিলুপ্ত হবে এটা নিশ্চিত, আবার যে যদি কেউ বেঁচে থাকে সেখান থেকে আবার আমাদের ইভলভ হওয়া শুরু হবে, and তারপর আবার আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে দেবো, আবার আমাদের ধ্বংসলীলা চলবে। তো অ্যাকচুয়ালি এটা আমরা কেউ জানি না। তো দেখা যাক কী হয়। নেক্সট আমরা এরকম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সো আমাকে ফলো দিয়েন আর কি।